প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আচ্ছা, যতই লকডাউনের মধ্যে বাড়িতে আমরা বন্দি থাকি না কেন, পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে। আমরা আজকে নবম শ্রেণীর খেয়া কবিতাটি আলোচনা করব। আচ্ছা, খেয়া কবিতাটা আলোচনা করব আমরা কয়েকটা ভাগে, ঠিক আছে? এই পয়েন্টগুলো ধরে এইভাবে আমরা খেয়া কবিতাটা আলোচনা করব, ঠিক আছে? খেয়া কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা জানবো যে খেয়া কবিতাটি কোন ধরনের কবিতা। খেয়া একদিকে হচ্ছে গঠনগত দিক থেকে খেয়া একটি সনেট বা চতুর্দশপদী কবিতা, আর অন্য দিক থেকে খেয়া একটি প্রতীকী কবিতা, ঠিক আছে? কেন প্রতীকী কবিতা সেটা আমরা কবিতাটা পড়তে পড়তে আস্তে আস্তে সেটা যখন কবিতার বিশ্লেষণ করব তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এখন হচ্ছে খেয়া সনেট বা চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা অর্থাৎ যে কবিতার 14টি লাইন থাকে, লাইন বা পংক্তি থাকে, ঠিক আছে? আচ্ছা, এইবার সনেটের একটা বৈশিষ্ট্য আছে যে সনেট সাধারণত অষ্টক আর শতক, অর্থাৎ প্রথম পংক্তিতে 8টি লাইন থাকে এবং দ্বিতীয় ভাগে তার 6টি লাইন থাকে। এইভাবে সাধারণত সনেট বিন্যস্ত হয়, কিন্তু রবীন্দ্রনাথ সেইভাবে সনেটের যে বিন্যাসটা সেটাকে তিনি অনুসরণ করেননি। তা সত্ত্বেও এটাকে আমরা খেয়ারকে বৈশিষ্ট্যের দিক থেকে তাকে আমরা একটা সনেটই বলব। আচ্ছা, এবার আমাদের জানতে হবে খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, এবার চৈতালি কাব্যগ্রন্থের অন্য যে সমস্ত বৈশিষ্ট্য আছে তার মধ্যে কি তিনি সেখানে তার চৈতালি কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতার মধ্যেই তিনি গ্রাম জীবনের এবং শহর জীবনের মধ্যে যে একটা তুলনা আছে, দুটোর মধ্যে যে পার্থক্য আছে সেটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। খেয়াও তার থেকে আলাদা কিন্তু নয়। আচ্ছা, এরপর আমরা দেখব তাহলে কি খেয়ার উৎস আমরা জানলাম, খেয়া কি জাতীয় কবিতা জানলাম। আচ্ছা, এবার জানবো যে খেয়া কবিতাটি কত সালে বা তিনি কোথায় বসে রচনা করেছিলেন। আচ্ছা, খেয়া কবিতাটি তিনি 1302 বঙ্গাব্দের 18ই চৈত্র তিনি কবিতাটি রচনা করেছিলেন। আচ্ছা, তিনি সেই সময় শিলাইদহ এবং পাতিসরের যে নদী বক্ষে, ঠিক আছে, তিনি বোটের ওপরে, সেই বোটটার নাম ছিল পদ্মা, তার উপর বসে তিনি প্রচুর গল্প, কবিতা এবং গান এবং প্রচুর পত্র রচনা করেছিলেন। সেইগুলোর মধ্যে একটি হলো এই খেয়া কবিতাটি। আচ্ছা, এবার হচ্ছে যে এই কাব্যগ্রন্থের বা খেয়া কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় তিনি যে কৃত্রিম নাগরিক জীবন বা হচ্ছে শহুরের জীবনের সঙ্গে গ্রামের যে সরল অনাড়ম্বর জীবনের যে তুলনা, সেটাকে তিনি কবিতার প্রত্যেক ছত্রে ছত্রে তুলে ধরেছেন। আচ্ছা, সেটা আমরা এবার খেয়া কবিতাটি পড়তে পড়তে জানবো। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। আচ্ছা, দেখো, আচ্ছা, খেয়া কি? খেয়া সাধারণত হচ্ছে নদী পারাপারের মাধ্যম। কারণ কি, খেয়া নৌকার মাধ্যমে আমরা সাধারণত নদী পারাপার করে থাকি। অর্থাৎ খেয়া নৌকার সাহায্যে কি করে মানুষ, এক পারের মানুষ অন্য পারে যায়, অর্থাৎ যে একটা নদীর যে দুই তীর, সেই দুই তীরের দুই গ্রাম বা দুই পারের মানুষজনের মধ্যে যোগাযোগ বা সংযোগ বা একটা বন্ধন তৈরি করে যেন খেয়া নৌকা, ঠিক আছে? প্রথম দুটো পংক্তিতে তিনি কি বলেছেন যে খেয়া পারাপারের যে সাধারণ চিত্র, অর্থাৎ কেউ যায় ঘরে, কেউ ঘর থেকে আসে, এইটাই তিনি তুলে ধরেছেন, ঠিক আছে? তিনি কি বলেছেন? খেয়া নৌকায় পারাপারকারী যে সমস্ত যাত্রী, অর্থাৎ যারা, তিনি হচ্ছে যে সমস্ত যাত্রীরা থাকে তারা কেউ গৃহ থেকে, অর্থাৎ কি কেউ নিজ গৃহ থেকে আসে, আবার কেউ নিজের গৃহেই ফিরে যায়। একটা নাম না জানা নদী এবং তার তীরবর্তী দুটো নাম না জানা গ্রামের মধ্য দিয়ে তিনি আমাদের যে সারা বাংলার বা বাংলাদেশের সমস্ত পল্লী জীবনের যেন প্রতিনিধিত্ব করেছে এই দুটো গ্রাম আর হচ্ছে সেই নদী, ঠিক আছে? এর মধ্য দিয়ে সমস্ত পল্লী বাংলার যে প্রকৃতি পরিবেশ তার একটা চিত্র তিনি তুলে ধরেছেন। দুই গ্রামের মানুষই কিন্তু একজন, অর্থাৎ পরস্পরকে চেনে, একজন আরেকজনকে চেনে। নদীর ব্যবধান ঘুচিয়ে দিয়ে খেয়া নৌকায় তাদের মধ্যে দিয়ে কি করেছে, তাদের মধ্যে একটা যোগসূত্র বা একটা বন্ধন তৈরি করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পারাপার করে দুই পারে আসা যাওয়ার মধ্য দিয়ে তারা পরস্পরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে চলেছে। এই সম্পর্ক যেন চিরকালীন, আদি অনন্তকালীন, এর যেন কোনো শেষ নেই।
আচ্ছা, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। আচ্ছা, তাহলে কি বলেছেন তিনি একদিকে বলেছেন যে গ্রামের মানুষের যে জীবনযাত্রা সেটা সহজ সরল, তার মধ্যে কোনো রকম আড়ম্বর নেই, সেটা আড়ম্বরহীন। আর সেখানে মানুষের সঙ্গে মানুষের আত্মার বন্ধন খুব দৃঢ়, অর্থাৎ কি মানুষের বিপদে আপদে পরস্পরের পাশে দাঁড়ায়, কেউ কিন্তু সেই সমস্তটাকে এড়িয়ে যায় না। সভ্যতার জগতে থেকে উন্মেষ হয়েছে বা সভ্যতার জন্ম হয়েছে যেদিন থেকে, সেই দিন থেকেই অনেক দ্বন্দ্ব, ঠিক আছে, বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন সংগ্রাম, লড়াই এর মধ্য দিয়ে পৃথিবী আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে সেই হিংসা, বিদ্বেষ, রক্তপাতের ইতিহাস। অর্থাৎ আমরা যদি আমাদের ইতিহাস খুলে দেখি, তাতে কি দেখব? প্রত্যেক সিংহাসনে, ঠিক আছে, সিংহাসনের হাত বদলের কাহিনী, সিংহাসনের যে মুকুট বদল, অর্থাৎ কি এক ক্ষমতার উত্থান হয়েছে এবং অন্য ক্ষমতার পতন হয়েছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত টুটে আর ফুটে। আচ্ছা, তাহলে কি আমরা কি দেখলাম? ইতিহাসের পাতায় পাতায় তাহলে আমরা বেশিরভাগ কি দেখি? বিভিন্ন রক্তপাত সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন ইতিহাস পড়ে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। আচ্ছা, হলাহল শব্দের অর্থ কি? বিষ। আর সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত। আচ্ছা, এবার কবি কি বলেছেন? যে সভ্যতার নতুন নতুন প্রয়োজন, অর্থাৎ সভ্যতার প্রয়োজন অর্থাৎ মানুষের যে নতুন নতুন চাহিদা বা মানুষের যে ভোগাকাঙ্ক্ষা, বিলাস ব্যাসনের নতুন নতুন চাহিদা, তার জন্য কি হয়েছে? তার জন্য মানুষ ক্রমশ গতিশীল হয়েছে, নতুন নতুন আবিষ্কারে মত্ত হয়েছে। মানুষের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা বিজ্ঞানকে কাজে লাগিয়ে তাকে নতুন নতুন আবিষ্কার করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে। তার জ্ঞানের পিপাসা বা তার জানার প্রবল ইচ্ছা তাকে কোথায় নিয়ে গেছে? তাকে তাড়িয়ে নিয়ে গেছে গভীর সমুদ্রতল থেকে সুদূর মহাকাশের বিভিন্ন নাম না জানা গ্রহ উপগ্রহ আবিষ্কারের জন্য। আচ্ছা, তাহলে কি সভ্যতার যে তৃষ্ণা ক্ষুধা, অর্থাৎ মানুষের নতুন নতুন চাহিদা বা মানুষের বিভিন্ন রকম প্রয়োজন। আচ্ছা, এর ফলে কি হয়েছে? মানুষের একদিকে আছে কি, মানুষের মধ্যে দুটো সত্তা বিরাজমান, একটা হচ্ছে তার শুভ সত্তা, আরেকটা হচ্ছে অশুভ সত্তা। শুভ সত্তা যেমন মানুষকে সভ্যতার বিভিন্ন কল্যাণকর কাজে তাকে ক্রমশ প্রয়াসী করে তোলে, তেমনি অন্যদিকে মানুষের অশুভ সত্তা তাকে মানুষের বিনাশকারী বা সভ্যতার বিনাশকারী কাজে তাকে মত্ত করে তোলে। তাহলে কি মানুষের নান্দনিক সত্তা বা শুভ সত্তা সে কি করেছে? সে বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগিয়ে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে মানুষের কল্যাণকর দিকে, যেদিকে এগিয়ে গেলে মানুষের বা মানব সভ্যতার একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। আর অন্যদিকে মানুষের অশুভ সত্তা বা খারাপ সত্তা সে কি করেছে? বিভিন্ন আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, পারমাণবিক বোমা, এই সব কিছু তৈরির মাধ্যমে কি করেছে? মানব সভ্যতাকে ক্রমশ বিনাশের পথে বা বিলুপ্তির পথে নিয়ে গেছে। আচ্ছা, হলাহল বা বিষ বলতে কবি এখানে মানব সভ্যতার সেই বিধ্বংসী দিক বা বিনাশকারী দিকের কথাই বোঝাতে চেয়েছেন। আর অন্যদিকে তিনি কি করেছেন? অন্যদিকে তিনি সুধা বলতে বা অমৃত বলতে তিনি মানব সভ্যতার যে কল্যাণকারী দিক, সেই দিকের প্রতি তিনি ইঙ্গিত করেছেন। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। আচ্ছা, দুই পাড়ের দুটো গ্রাম, অর্থাৎ নদীর দুই পাড়ে যে দুটো গ্রাম আছে, সেই দুটো গ্রাম যেন পরস্পরের দিকে নিষ্পলকভাবে চেয়ে আছে, তাদের যেন পলক পড়ছে না। আচ্ছা, ক্ষমতার যে ক্রমশ এই পালা বদল, মানে এক ক্ষমতা বা এক রাজার অবসান বা এক ক্ষমতার হাত বদলের ফলে আরেক রাজার উত্থান বা সভ্যতার ক্রমশ অগ্রগতি বা শহরের বিভিন্ন নতুন নতুন সভ্যতা, নতুন নতুন কলকারখানা বা বিজ্ঞানের বিভিন্ন অগ্রগতির সঙ্গে এই গ্রাম দুখানি, অর্থাৎ নদীর দুই পাড়ের এই গ্রামের কোনো সম্পর্ক নেই।
ঠিক আছে, মানে কি? আচ্ছা, শহুরে সভ্যতায় বা বিজ্ঞানের বিভিন্ন অগ্রগতির জন্য আমাদের পল্লী জীবনের বা গ্রাম বাংলার একদম ক্ষুদ্র যে সমস্ত গ্রামগুলো আছে তাদের কি কোনো জীবনযাত্রায় কি কোনো পার্থক্য ঘটে? কোনো পার্থক্য ঘটে না, কারণ সেই সমস্ত বিজ্ঞানের অগ্রগতির ছোঁয়া বা স্পর্শ তাদের জীবনে কোনো রকম পরিবর্তন আনতে পারে না। তাদের জীবন যেভাবে চলছিল ঠিক একই রকমভাবে, একই গতিতে, একই ছন্দে চলতে থাকে। বিশ্বজুড়ে বিভিন্ন হিংসা, রক্তপাত, তার প্রভাব কিন্তু খুব একটা গ্রাম জীবনে আমাদের পড়ে না। ঠিক আছে, সহজ সরল যে সমস্ত পল্লীবাসী বা গ্রাম বাংলার যে সমস্ত মানুষ, তাদের জীবনে কিন্তু বিশ্ব জুড়ে কি চলছে সেই হিংসা, রক্তপাত খুব একটা বেশি প্রভাব ফেলতে পারে না। খেয়া নৌকা যেন এই দুটো গ্রামের মধ্যে, তাদের মধ্যে যেন যোগাযোগ তৈরি করে চলেছে। সেই যোগাযোগ যেন তাদের মধ্যে, সেই যোগাযোগ তৈরির চিরন্তন মাধ্যম বা একটা শাশ্বত মাধ্যম যেন এই খেয়া নৌকা। আর কি করেছে, সে শুধু দুটো গ্রামের মধ্যেই যোগাযোগ রক্ষা করেনি, দুই পাড়ের মানুষের সঙ্গে, এক হৃদয়ের সঙ্গে অন্য হৃদয়ের সঙ্গে, এক হৃদয়ের সঙ্গে অন্য হৃদয়ের একটা যোগসূত্র বা বন্ধন যেন তৈরি করেছে খেয়া নৌকা। আচ্ছা, আমরা প্রথমে কি বলেছিলাম, এটা গেল কবিতার সাধারণ বিশ্লেষণ। আচ্ছা, এর পাশাপাশি আমরা প্রথমে কি বলেছিলাম যে খেয়া একটি প্রতীকী কবিতা, তাই তো? আচ্ছা, প্রতীকী কবিতা কেন? প্রতীকী কবিতা অর্থাৎ আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে কবিতার একটা বাইরের অর্থ যেটা কবি বলতে চেয়েছেন, এর সঙ্গে সঙ্গে এই কবিতার একটা অভ্যন্তরীণ অর্থ আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সেই অভ্যন্তরীণ অর্থ, প্রতীকী কবিতা তাকেই বলে যার ভেতরে আরেকটা কোনো অর্থ লুকোনো থাকে। ঠিক আছে, এবার আমরা সেই ভেতরের অর্থটা জানবো। আচ্ছা, গোটা কবিতার মধ্য দিয়ে যেন কবি একটা আধ্যাত্মিকতার বা একটা আধ্যাত্মিক জগতের একটা স্পর্শ রেখেছেন। ঠিক আছে, তার মনে হয়েছে যে এই নদীর প্রবাহ, যে নদীর প্রবাহটা বয়েই চলেছে, এটা যেন সময়ের প্রবাহ বা কাল প্রবাহ। ঠিক আছে, আর দুই পাশের দুটো গ্রাম তারা যেন রূপ জগৎ এবং অরূপ জগতের প্রতীক। অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ দুটো গ্রাম যেন একটা কল্পনা এবং একটা বাস্তবের প্রতীক। এবং এই যে খেয়া নৌকা, এই খেয়া নৌকাটা কি করেছে, এই দুই জগৎ, রূপ জগৎ এবং অরূপ জগতের মধ্যে একটা সংযোগ বা একটা বন্ধন তৈরি করেছে। জীবন থেকে জীবনোত্তর, অর্থাৎ জীবনের পরেও যদি কোনো জগৎ থাকে, সেই জীবনোত্তর এক জায়গায় খেয়া নৌকা আমাদেরকে নিয়ে গেছে। খেয়া যেন একদিকে জন্ম এবং অন্যদিকে মৃত্যুর মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। তাহলে কি আমরা নদীর এই দুই পাড়কে জন্ম এবং মৃত্যুর সঙ্গেও তুলনা করতে পারি? কবির কাছে কি মনে হচ্ছে? কবির কাছে মনে হচ্ছে মৃত্যু কোনো সমাপ্তি নয়। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে নতুন সৃষ্টির উপায়। অর্থাৎ অন্য জগতে বা এই জগতের পরে যদি অন্য কোনো জগৎ থাকে, সেই জগতে প্রবেশের চাবিকাঠি হচ্ছে মৃত্যু। আচ্ছা, তাহলে কি তিনি দেখো প্রথমে বলেছেন কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, আবার শেষে কি বলেছেন, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই নৌকা চিরদিন, অর্থাৎ কি খেয়া নৌকা যেন আদি অনন্ত কাল ধরে চলে আসছে এবং চলতেই থাকবে। কেহ যায় ঘরে, অর্থাৎ ঘরে কোনো নতুন জীবনের সূত্রপাত হয়, কোনো নতুন শিশু জন্মগ্রহণ করে। কেউ ঘর থেকে আসে, অর্থাৎ মৃত্যুর পর কেউ যেন ঘর ছেড়ে অন্য জগতে যাত্রা করে। ঠিক আছে, আমরা যদি কবিতাকে এইভাবে বিশ্লেষণ করি তাহলে আমাদের এই প্রতীক ধর্মীটা কিন্তু একটা সার্থক রূপ পায়। আচ্ছা, কবিতার বিশ্লেষণের পরে আমি কি বলেছিলাম, কবিতার বিশ্লেষণের পরে আমরা নামকরণের সার্থকতা আলোচনা করব, তাই তো? আচ্ছা, এবার তাহলে আমরা আসি নামকরণের সার্থকতাতে। আচ্ছা, এবার আমরা আসবো নামকরণ প্রসঙ্গে। আচ্ছা, খেয়া কবিতার নামকরণ আলোচনা করার আগে আমরা কি দেখব, যে কোনো রচনার নামকরণ কিরকম ভাবে হতে পারে, যে কোনো তিনটে জিনিসের উপর নির্ভর করে হতে পারে। ঠিক আছে, এক হচ্ছে যে গল্পের কোনো চরিত্র অনুযায়ী হতে পারে। ঠিক আছে, গল্পের কোনো চরিত্র বা কবিতায় যার সম্পর্কে বলা হয়েছে তার নাম অনুযায়ী হতে পারে। আবার গল্প, কবিতা বা বিভিন্ন প্রবন্ধ, তার কি বিষয়বস্তু, অর্থাৎ তার ভেতরে যে সম্পর্কে আলোচনা করা হয়েছে তার থেকে নামকরণ হতে পারে। আরেকটা জিনিস কি হতে পারে, প্রতীকী বা ব্যঞ্জনাধর্মী নামকরণ, অর্থাৎ কি তার ভেতরে অন্তর্নিহিত অর্থ বা তার ভেতরের অর্থ কি বলা হয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু নামকরণ হয়ে থাকে। অর্থাৎ কি আমরা কি জানলাম, নামকরণ কিন্তু মূলত তিনটে জিনিসের উপর বেস করে হয়।
এক হচ্ছে গল্প বা কবিতা বা প্রবন্ধ, যে চরিত্র বা যার সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে সেই চরিত্রগত নামকরণ হতে পারে। আরেকটা হতে পারে কি বিষয়গত নামকরণ, অর্থাৎ তার ভেতরে তার বিষয়বস্তু কি আছে, তার ভেতরে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেই গল্প, উপন্যাস বা কবিতা বা প্রবন্ধে সেই অনুযায়ী কিন্তু সেই রচনার নামকরণ হতে পারে। আর কি হতে পারে, আর হতে পারে যে তার ভেতরে মানে প্রতীকী বা ব্যঞ্জনাধর্মী নামকরণ, অর্থাৎ তার অন্তর্নিহিত অর্থে কি বলার চেষ্টা করেছেন কবি বা লেখক বা উপন্যাসিক বা প্রাবন্ধিক, সেই অনুযায়ী কিন্তু এই নামকরণটা হতে পারে। এখন আমরা দেখব যে খেয়া কবিতার নামকরণ এই দিক থেকে কোন দিককে অনুসরণ করে। আচ্ছা, প্রথমে কি বলেছি যে চৈতালি কাব্যগ্রন্থের অনুযায়ী, চৈতালি কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য অনুযায়ী কি খেয়া কবিতার যে সেখানে কি হয়েছে, গ্রাম জীবনের সঙ্গে শহর জীবনের একটা তুলনা বা পার্থক্য যেন কবি আমাদের সামনে তুলে ধরেছেন। আচ্ছা, কি একটা নাম না জানা পল্লী বাংলার একটা নদী এবং তার দুই পাশে দুটো গ্রাম যেন সারা বাংলার পল্লী জীবনের প্রতিনিধিত্ব করেছে। আচ্ছা, তারপর তিনি কি দেখিয়েছেন যে শহুরে জীবনে বা শহুরে জীবনের যে অগ্রগতি, ঠিক আছে, তার কিন্তু কোনো ছোঁয়া কিন্তু পল্লী জীবনে কিন্তু কোনো রকম প্রভাব ফেলতে পারে না, বা শহুরে জীবনের অগ্রগতির কোনো রকম ছোঁয়া কিন্তু গ্রাম বাংলার জীবনে লাগে না। আবহমান কাল ধরে চিরাচরিত কাল ধরে কি হয়, মানুষের জীবনযাত্রা একই রকম সহজ সরল শান্ত অনাড়ম্বরভাবে কিন্তু গ্রাম বাংলায় বয়ে চলে। মানুষে যে নিবিড় সম্পর্ক বা তাদের মানুষের সাথে মানুষের যে আত্মিক বন্ধন, সেই বন্ধন কিন্তু তাদের যে সম্পর্কের বা গ্রাম জীবনের যে সম্পর্ক বা জীবনযাত্রার মূল ভিত্তি। খেয়া নৌকা তাদের সেই যোগসূত্র বা তাদের সেই সম্পর্কের একটা যোগসূত্র বা প্রতীক। আচ্ছা, সেই দিক থেকে আমরা খেয়া নৌকার যে নামকরণ সেটাকে সার্থক বলতে পারি বিষয়বস্তুগত দিক থেকে। আবার অন্য দিক থেকে আমরা কি দেখলাম যে এই যে নদীর প্রবাহ সেটা যেন সময়ের প্রবাহ, আর খেয়া নৌকা যেন জন্ম আর মৃত্যুর মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে। ঠিক আছে, তাহলে কি সেই দিক থেকেও আমরা কবিতার প্রতীকী বা ব্যঞ্জনাধর্মী নামকরণ যে সার্থক সেটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা লাস্ট পয়েন্টটা নিয়ে আলোচনা করব যে চৈতালি কাব্যগ্রন্থের বৈশিষ্ট্যের আলোকে খেয়া কবিতাটি কতটা সার্থক। আচ্ছা, আমরা কি জানি যে চৈতালি কাব্যগ্রন্থের যে অন্যান্য কবিতার তার মধ্যে কি বেশিরভাগ কবিতার মধ্যে কবির একটা মূল ভাবনা বা একটা মূল বৈশিষ্ট্য কি ফুটে উঠেছে, যে তিনি গ্রাম জীবনের সঙ্গে শহর জীবনের যে একটা তুলনা, অর্থাৎ গ্রাম জীবনের যে সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা আর অন্যদিকে যে নগর বা শহর জীবনের যে আড়ম্বরপূর্ণ একটা বিলাসবহুল জীবনযাত্রা, তার যেন একটা তুলনা তিনি কিন্তু অনেক কবিতাতেই তুলে ধরেছেন। সেই একই একটা সুর আমরা কিন্তু খেয়া কবিতাতেও দেখতে পাই। ঠিক আছে, খেয়া কবিতায় তিনি একদিকে কি দেখেছেন, তিনি পৃথিবীর যে একটা আনন্দঘন মূর্তি, ঠিক আছে, তার প্রতি কবির যেন একটা মুগ্ধ বিস্ময় বা তিনি একটা মুগ্ধ চোখে যে পৃথিবীর একটা আনন্দঘন মূর্তিকে প্রত্যক্ষ করেছেন, সেটা কিন্তু কবিতার প্রত্যেকটা ছত্রে ছত্রে ফুটে উঠেছে। আর কি তিনি কি দেখিয়েছেন, গ্রামীণ মানুষের সহজ সরল উদ্বেগহীন আড়ম্বরহীন যে জীবনযাত্রা সেটা কবির চোখে ধরা পড়েছে এবং সেটা তিনি কবিতার প্রত্যেকটি লাইনে ফুটিয়ে তুলেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর তীরে আনাগোনা করা বিচিত্র মানুষজন, অর্থাৎ কি বিভিন্ন রকম মানুষজনের যে যেরকম জীবনধারা, একটা সহজ সরল জীবনধারা, সেটাকে কবি তার গভীর ইতিহাস চেতনা এবং তার দার্শনিক মনন দিয়ে তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন এবং তার সেই উপলব্ধি আমাদের এই খেয়া কবিতায় ধরা পড়েছে। সভ্যতার ধ্বংস এবং তার পুনরায় যে নির্মাণ এবং তার পাশাপাশি কি রাজশক্তির উত্থান পতন, অর্থাৎ কি এক রাজশক্তির উত্থান এবং অন্য রাজশক্তির পতন, তার সেই উপলব্ধিকে কিন্তু খুব একটা বেশি প্রভাবিত করতে পারেনি। ঠিক যেমনভাবে প্রভাবিত করতে পারেনি গ্রাম বাংলার খুব সাধারণ ছোট ছোট সরল অনাড়ম্বর পল্লী জীবনকে। গ্রামীণ মানুষের জীবনযাত্রার যে শাশ্বত রূপ সেটাই কিন্তু কবিকে অভিভূত করেছে। ঠিক আছে, এবং সেই অনুভূতির তার যে প্রকাশ চৈতালি কাব্যগ্রন্থের অন্যান্য কবিতাতেও ধরা পড়েছে, সেই একই অনুভূতির প্রকাশ কিন্তু আমরা খেয়া কবিতাতেও কিন্তু পাই। তাহলে কি সেই দিক থেকে চৈতালি কাব্যগ্রন্থের যে বৈশিষ্ট্যের নিরিখে খেয়া কবিতাটিও কিন্তু সার্থক হয়ে উঠেছে, অর্থাৎ অন্যান্য কবিতায় যে সুরটা ফুটে উঠেছে খেয়া কবিতাতেও সেই একই সুর ফুটে উঠেছে। অর্থাৎ কি চৈতালি কাব্যগ্রন্থের যে মূল সুর সেটা আমরা খেয়া কবিতাতে সুস্পষ্টভাবে খুঁজে পাই।
ঠিক আছে ছাত্রছাত্রীরা, আজকের মতো আমরা এখানেই শেষ করব। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।